আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং তোমাদের এমবিবিএস বা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য অনেক বেশি ডিপে জানার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি এটা হচ্ছে আসলে পোস্ট গ্র্যাডদের জন্য একটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস। কিন্তু তারপরেও আমার মনে হয় বেসিক লেভেলে তোমাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং সম্পর্কে কিছু নলেজ থাকা দরকার আছে। তো চলো আমরা পোস্ট মেনোপজাল ব্লিডিং এই টপিকসটা শুরু করি। আজকে তোমাদেরকে জাস্ট পরীক্ষাতে কিভাবে এটা আসতে পারে, পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হতে পারে, রিটেন অথবা লং কেস যদি তোমাদেরকে এই ধরনের কেস দিয়ে থাকে তাহলে তোমরা কিভাবে অ্যান্সার করবে সে সম্পর্কে আমি একটু গুছিয়ে অল্প করে করে সহজ করে বলার চেষ্টা করছি। তো প্রথমে আমরা আসি যে মেনোপজ। মেনোপজ মানে কি? মেনোপজ মানে হচ্ছে গিয়ে যখন একটি মহিলা যার নাকি মেনস্ট্রুয়েশন হচ্ছে রেগুলার, তার যদি 45 থেকে 50 ইয়ার্স এর মধ্যে তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো মেনোপজ। তো মেনোপজটা কিন্তু 3 ভাবে হতে পারে একজন মহিলার জীবনে। যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি কি যে মাসিক চলছে কিন্তু হঠাৎ করে তার মাসিক অ্যাব্রাপ্ট সিজেশন হয়ে গেছে, মানে একেবারেই বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। গত মাসে তার মাসিক হয়েছে কিন্তু এই মাসে তার আর মাসিক হচ্ছে না, এবং পরপর তখন দেখা যাচ্ছে 6 মাস থেকে 1 বছর তার আর মাসিক হচ্ছেই না, মানে অ্যাব্রাপ্ট সাডেন তার এই মেনস্ট্রুয়েশনটা স্টপ হয়ে গেছে। কাজে এইভাবেও মেনোপজ হতে পারে যে হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে গেল। 2 নম্বর যেটা আমরা দেখি যে অনেক মহিলা বলে যে তাদের মাসিক হচ্ছে কিন্তু আগে যেমন মান্থলি হতো এখন 2 মাস 3 মাস পর পর হয়, আবার কারো কারো ক্ষেত্রে 4 মাস পরে হয়, 6 মাস পরে হয়। এরকম হতে হতে এক সময় দেখা যায় তার মাসিক বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে গ্র্যাজুয়ালি তার পিরিয়ডের সময়টা বেড়ে যাচ্ছে সাইকেলের, যে 3 মাস পর হচ্ছে, 4 মাস পরে হচ্ছে, 5 মাস পরে হচ্ছে, এরকম করে এক সময় দেখা যাচ্ছে যে তার আর মাসিক হচ্ছে না। এইভাবে একটি লেডি মেনোপজের দিকে যেতে পারে। আরেকভাবে আমরা দেখি যে মেনোপজ কিভাবে হয়। দেখা যায় যে ওই মহিলার আগে মাসিক হতো 7 দিন, এরপর গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে তার মাসিক হচ্ছে 5 দিন, এরপরে দেখা গেল 3 দিন, হয়তোবা 1 দিন, এবং কেউ কেউ বলছে যে কয়েকটা মাস ধরে তার স্পটিং এর মতো করে ব্লিডিং হচ্ছে। রেগুলারলি হচ্ছে কিন্তু খুবই কম ব্লিডিং হচ্ছে, যে অনেক সময় তার প্যাড ইউজ করতে হচ্ছে না, তার জাস্ট দেখা যাচ্ছে যে আন্ডার ক্লথ গুলো স্টেইন হচ্ছে স্লাইটলি, এবং আস্তে আস্তে তার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের মেনোপজও কিন্তু আমরা পেয়ে থাকি। কাজে হঠাৎ করে অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যেতে পারে, অথবা 3 মাস 4 মাস 5 মাস এরকম ইন্টারভেলে হয়ে হয়ে একসময় বন্ধ হয়ে যেতে পারে, অথবা মাসিক দেখা যায় 7 দিন থেকে 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন এরকম করেও বন্ধ হয়ে যেতে পারে। যেভাবেই হোক না কেন সেভাবে সে মেনোপজে চলে যাচ্ছে। তবে মেনোপজের জন্য অ্যাভারেজ একটা এজ আছে, সেটা হচ্ছে আমাদের দেশের জন্য আমরা দেখি 45 থেকে 51 ইয়ার্স এর মধ্যে একজন মহিলা মেনোপজে চলে যায়। এবং মেনোপজ আমরা কখন বলবো, স্টাবলিশড মেনোপজটা কখন বলবো? তখনই বলবো যখন দেখবো যে তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে এবং অলরেডি 1 ইয়ার হ্যাজ পাসড। তার মানে 1 বছর যদি কমপ্লিটলি তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকে একটি ডেফিনিট এজে গিয়ে, তখন আমরা কিন্তু সেটাকে মেনোপজ বলবো। এখন অনেক ক্ষেত্রে আবার কেউ কেউ বলে যে যাদের বয়স বেশি, যেমন ধরো 50 অথবা 51, তাদের ক্ষেত্রে 6 মাস ধরে যদি বন্ধ থাকে সেটাকেও অনেক ক্ষেত্রে আমরা মেনোপজ বলবো। তো এই হলো মেনোপজের ডেফিনেশন, যে মেনোপজ আসলে কাকে বলে। তো মেনোপজের পরে ব্লিডিংটা মোটেও কোনো নর্মাল ব্যাপার না, এটা তোমাদের জানতে হবে। যদি একবার মেনোপজ হয়ে যায়, যার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে 1 বছর ধরে, তার ক্ষেত্রে যদি হঠাৎ করে আবার ব্লিডিং শুরু হয় সেটা অবশ্যই আমাদের জন্য একটি ওয়ার্নিং সাইন, এবং এটা ইমিডিয়েটলি কনসার্নড হতে হবে আমাদেরকে। এবং তোমাদের লেভেলে আমরা অ্যাডভাইস করব এটাই, যে যদি মেনোপজ তার হয়ে যায় তারপর হঠাৎ করে পেশেন্ট বলে যে তার ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিং এর পরিমাণ যতটুকুই হোক না কেন, হয়তোবা তার একদিনের জন্য হয়েছে, অথবা তার সাইক্লিক্যাল ব্লিডিং শুরু হয়েছে, অথবা 2 দিন 3 দিন ধরে ব্লিডিং হচ্ছে, যেভাবেই ব্লিডিং হোক না কেন, কম অথবা বেশি, সাইক্লিক্যাল অথবা অ্যাসাইক্লিক্যাল, ইরেগুলার কোনো ব্লিডিং, অথবা রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল আবার শুরু হয়েছে, যেভাবেই তার ব্লিডিং হোক না কেন সেটাকে অবশ্যই আমরা ডক্টর কাছে তাকে যেতে বলবো, অ্যাডভাইস করবো, কারণ এখানে অবশ্যই কোনো না কোনো প্যাথোলজি থাকবে।
আর এ কারণেই পোস্ট মেনোপোজাল ব্লিডিং এত ইম্পর্টেন্ট একটি টপিক। মেনোপোজের পরে যে অ্যামাউন্টে ব্লিডিং হোক না কেন, সেটা অবশ্যই কোনো না কোনো প্যাথোলজিক্যাল কারণে সেটা হয়, এবং তাকে অবশ্যই 2 সপ্তাহের মধ্যে ডক্টরের কাছে যেতে হবে এবং তাকে ফুল চেক আপ করা, হিস্ট্রি নেওয়া এবং এক্সামিনেশন করে দেখতে হবে যে আসলে তার ব্লিডিংটা কেন হচ্ছে। তো আমাদের দেশে আরেকটা ব্যাপার বলি, যে যদি কারো ক্ষেত্রে দেখি, আমাদের দেশে নয়, ওয়ার্ল্ড ওয়াইডই বলতে পারি, যে 55 বছরের পরে কোনো মহিলার যদি দেখা যায় যে রেগুলার মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে, যার মানে হচ্ছে তার মেনস্ট্রুয়েশন অফ হয়নি, তার বয়স 55, এখনো তার রেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে কনসার্নে নিতে হবে। 55 ইয়ার্স এর পরেও যদি কারো মেনস্ট্রুয়েশন হতে থাকে, সেটাকেও কিন্তু আমাদেরকে ইনভেস্টিগেট করে দেখতে হবে এবং ডক্টরের কাছে যেতে হবে যে কেন তার এই এজের পরেও মেনস্ট্রুয়েশন হচ্ছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার। তো পোস্ট মেনোপজাল যে ব্লিডিং, এই ব্লিডিংটা নিয়ে আমরা কনসার্ন এই কারণে যে দেখা যায় যে 10% কেস অফ ইউটেরাইন অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার, যার মানে জেনিটাল ট্র্যাক্টের কোনো ম্যালিগনেন্সি, পোস্ট মেনোপজাল ব্লিডিং যদি থাকে, তার 10% কজই হচ্ছে ম্যালিগনেন্সি। আর এ কারণেই আমরা এত বেশি কনসিয়াস, এত বেশি অ্যাওয়ার যে আমাদেরকে ওই 10% কজ কিন্তু সর্ট আউট করতে হবে, যে কারো কি ম্যালিগনেন্সির দিকে টার্ন নিচ্ছে কিনা, অথবা অলরেডি কারো ক্যান্সার হয়ে গেছে কিনা। 10% কেস অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং এ দেখা যায় যে তাদের ক্ষেত্রে ক্যান্সার ডেভেলপ করেছে জেনিটাল ট্র্যাক্টে, বিশেষ করে ইউটেরাইন ক্যান্সার অথবা সার্ভাইকাল ক্যান্সার। আর এই কারণেই পোস্ট মেনোপজাল ব্লিডিং এর কোনো পেশেন্ট আমাদের কাছে আসলে আমাদের খুব থরলি হিস্ট্রি নিতে হয়, তাকে এক্সামিনেশন করতে হয় এবং কিছু ইনভেস্টিগেশন করে কনফার্ম হতে হয় তার ব্লিডিং এর সোর্সটা কোথায়, ব্লিডিং এর কারণ কি, এবং সেই কজটাকে বের করে সেই অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। তো এখন আমরা বলবো যে পোস্ট মেনোপজাল ব্লিডিং, পোস্ট মেনোপজাল ব্লিডিং এর কারণ কি। আমাদের তোমাদের জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে কজগুলো আছে সেগুলো কিন্তু আগে বলতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট কজের মধ্যে 1 নম্বরেই আমরা বলি ইনজুডিশিয়াস ইউজ অফ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আজকাল মেনোপজাল লেডিরা যখন যে কোনো ধরনের ডক্টরের কাছে যাক না কেন, আমাদের গাইনোকোলজিস্ট ছাড়া, যেমন ধরো কেউ মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারে, কেউ সার্জনের কাছে যায়, এমনকি অনেকে আছে যে ডার্মাটোলজিস্টের কাছে যায়, ডক্টররা সবাই কম বেশি কিন্তু মেনোপজাল সিমটম সম্পর্কে জানে। সো মেনোপজাল সিমটম যখন একজন রোগী কমপ্লেন করে, মেনোপজাল সিমটম কোনগুলো, যেমন কেউ হয়তো বলে যে হট ফ্লাশ, খুব গরম লাগছে, অস্থির লাগছে, ইরিটেবল মনে হচ্ছে, তার ঘুম হচ্ছে না, এই ধরনের সিমটম যখন দেখা যায় একজন মেনোপজাল লেডি, তখন যে কোনো ডক্টরই কিন্তু বুঝতে পারে যে তার মেনোপজাল সিমটম হচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমাদের গাইনোকোলজিস্ট ছাড়াও অন্য প্রফেশনের ডক্টররাও কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, স্পেশালি ইস্ট্রোজেনটা প্রেসক্রাইব করে থাকে। কাজে আমাদের কাছে যখন কোনো পেশেন্ট মেনোপজের পরে ব্লিডিং নিয়ে আসে, তার ক্ষেত্রে আমরা কমনেস্ট কজ হিসেবে পাই যে এই এইচআরটি ইউজ করা, ইনডিসক্রিমিনেট ইউজ অফ ইস্ট্রোজেন। এটা হচ্ছে একটি কমন কজ, এবং 30% কেসে দেখা যায় যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছে পেশেন্ট এবং সেই কারণে তার ইস্ট্রোজেনটা বাইরে থেকে দেয়া হচ্ছে। এই ইস্ট্রোজেনের কারণে ইউট্রাইন লেয়ারে এন্ডোমেট্রিয়ামে প্রলিফারেশন হচ্ছে এবং সেই প্রলিফারেটেড এন্ডোমেট্রিয়াম শেড আউট হয়ে তার ব্লিডিং হচ্ছে। কাজে তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা 1 নম্বর কজ হিসেবে বলতে পারো যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ ইস্ট্রোজেন, দ্যাট মিন্স এইচআরটি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এরপর 2 নম্বর কমনেস্ট কজ হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে সেনাইল ভ্যাজাইনাইটিস, যার মানে হচ্ছে অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস। একজন মেনোপজাল লেডির ভ্যাজাইনা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাট্রোপি হয়ে যায় অথবা থিন হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আমাদের যারা রিপ্রোডাক্টিভ এজের ওমেন আছে তাদের তো মেনস্ট্রুয়েশন হয়, এবং মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য কোন দুটো হরমোন দরকার হয়? এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই দুটি হরমোন সিক্রেশন হয় ওভারি থেকে। মেনোপজাল লেডির ওভারি কিন্তু ফাংশন সিজ হয়ে যায়, ফাংশনটা অনেক ক্ষেত্রে স্টপ হয়ে যায় এবং ওভারি অ্যাট্রোপাইড থাকে। কাজে ওভারি থেকে কিন্তু ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন দুটো সিক্রেট হয় না। এই দুটি হরমোন যদি সিক্রেট না হয়, তখন কিন্তু এন্ডোমেট্রিয়ামের অথবা রিপ্রোডাক্টিভ যে অর্গান গুলো আছে, ভালভা, ভ্যাজাইনা,
তাদের যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু আর হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভ্যাজাইনাল লেয়ার অ্যাট্রোপাইড হয়ে যায়, কোনো প্রলিফারেশন থাকে না। ভ্যাজাইনাল লেয়ার যদি অ্যাট্রোপি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লেয়ার গুলো অনেক থিন হয়ে যায়, এবং থিন ভ্যাজাইনা দেখা যায় যে লেয়ার গুলো যে অ্যাপার্ট থাকবে সেটা থাকে না। দুটো লেয়ার ভ্যাজাইনার অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র লেয়ার কিন্তু নিজেদের মধ্যে ফিউজ হয়ে যায়, অনেক ক্ষেত্রে লেগে যায়। তখন দেখা যায় যে এই দুটো লেয়ারের মাঝখানে ফ্রিকশন হয়, এবং ফ্রিকশন হওয়ার কারণে ছোট ছোট ব্লিডিং স্পট দেখা যায়, হেমোরেজিক স্পট দেখা যায়, এবং ওইখান থেকে হালকা স্পটিং এর মতো ব্লিডিং বের হয়। এবং এই ব্লিডিংটা কিন্তু কখনোই খুব বেশি পরিমাণে হয় না, অল্প পরিমাণে হয়। এই ব্লিডিং গুলো কারণটা হচ্ছে কি সেনাইল ভাজাইনাইটিস। কাজে একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে কি এই সেনাইল ভাজাইনাইটিস এর জন্য মেনোপজাল লেডিদের অনেক কিছু দেখা যায় অল্প অল্প ব্লিডিং হচ্ছে। তাহলে তোমাদের কজ জিজ্ঞেস করলে তোমরা বলবে যে সেনাইল ভাজাইনাইটিস হচ্ছে অ্যানাদার কমনেস্ট কজ। একটা হচ্ছে যে ইনডিসক্রিমিনেট ইউজ করা হচ্ছে ইস্ট্রোজেন, এটা একটা কজ। আর 2 নম্বর কজে তোমরা বলতে পারো যে সেনাইল ভাজাইনাইটিস, এই কারণে অনেক ক্ষেত্রে ব্লিডিং হয়। আর 3 নম্বর ক্ষেত্রে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে যে ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সি হতে পারে ইউটেরাস, স্পেশালি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি কজ। এছাড়াও আরো কিছু কজ আছে। আমরা যদি তোমার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের নিচ থেকে উপর পর্যন্ত তোমাদেরকে বলি সিস্টেমেটিক্যালি, তাহলে তোমাদের কজগুলো মনে থাকবে। তোমাদের ইম্পর্টেন্ট 3টি কজের মধ্যে আমরা বলেছি যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ ইস্ট্রোজেন, 2 নম্বরে হচ্ছে সেনাইল ভাজাইনাইটিস, আর 3 নম্বরে হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এছাড়াও অনেকগুলো কজ আছে। আমি যদি নিচ থেকে যাই তাহলে তুমি বলতে পারো যে ভালভা। প্রথমে থাকে ভালভা। ভালভাতে যে কোনো ধরনের গ্রোথ থাকতে পারে, এই গ্রোথের ফ্রিকশনের কারণে কিন্তু ব্লিডিং হতে পারে। অনেক বয়স্ক রোগী, যেটা আমরা এক্সামিনেশনের সময় পাই, দেখা যায় বয়স্ক রোগীর ইউটেরাস বাইরে বের হয়ে গেছে, সেই টার্মটাকে আমরা কি বলি? প্রোলাপসড ইউটেরাস। ইউটেরাস যদি প্রোলাপস থাকে তখন দেখা যায় যে ওই প্রোলাপসড ইউটেরাসের মধ্যে অনেক সময় ডিকুবিটাস আলসার তৈরি হয়, এবং ওই আলসার থেকে অনেক সময় ব্লিডিং হয়। কাজেই প্রোলাপসড ইউটেরাস থেকেও তোমার আলসার থেকে ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে পোস্টমেনোপজাল ব্লিডিং এর কজ। এরপরে আসো ভাজাইনা। ভাজাইনাতে আমরা বলেছি যে অ্যাট্রোপিক ভাজাইনাইটিস অথবা সেনাল ভাজাইনাইটিস, এবং সেনাল ভাজাইনাইটিস ছাড়াও আরো কিছু কজ থাকতে পারে, যেমন ধরো তোমার বিভিন্ন রকমের অর্গানিজম দিয়ে ইনফেকশন হতে পারে, যেমন ক্যান্ডিডা অথবা ট্রাইকোমোনাস অথবা ক্ল্যামিডিয়া। এগুলো দিয়েও অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন, প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে ভাজাইনাতে। তখন কিন্তু ভাজাইনা থেকে এক ধরনের ডিসচার্জ বের হয়, এবং সাথে অনেক সময় ব্লিডিং হয়, অল্প অল্প করে হেমোরেজিক স্পটিং এর মতো করে ব্লিডিং হয়। ভ্যাজাইনাল ডিফেন্স মেকানিজমের জন্য এক ধরনের অর্গানিজম থাকে, যেটা ভ্যাজাইনা প্রোটেকশনের জন্য, ভ্যাজাইনাল এনভায়রনমেন্টটাকে ভালো রাখার জন্য এবং অন্য অর্গানিজম থেকে প্রোটেক্ট করার জন্য খুবই দরকার। সেই অর্গানিজমটার নাম কি? এটা অনেক সময় তোমাদের জিজ্ঞেস করে। ভ্যাজাইনাল সেই উপকারী ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে গিয়ে তোমার ল্যাক্টোব্যাসিলাস। এখন মেনোপজাল লেডিদের ক্ষেত্রে কিন্তু ল্যাক্টোব্যাসিলাস সেই পরিমাণে থাকে না, কারণ মেনোপজাল লেডিদের ভ্যাজাইনাল লেয়ার গুলো অনেক বেশি থিন থাকে, পাতলা থাকে। কাজে ওই এপিথেলিয়াল থিন লেয়ার থেকে অনেক বেশি গ্লাইকোজেনও প্রোডাকশন হয় না। ল্যাক্টোব্যাসিলি কি করে? গ্লাইকোজেন থেকে তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এবং এই ল্যাকটিক অ্যাসিডটা তখন কিন্তু ভ্যাজাইনাতে একটি অ্যাসিডিক পিএইচ তৈরি করে, এবং অ্যাসিডিক পিএইচটা কিন্তু ভ্যাজাইনাল প্রোটেকশনের জন্য খুবই দরকার। এই পিএইচ এর জন্য দেখা যায় যখন অ্যাসিডিক পিএইচ থাকে তখন অন্য যে কোনো ধরনের প্যাথোলজিক অর্গানিজম যেগুলো আছে, সেই প্যাথোলজিক অর্গানিজম গুলো কিন্তু ভ্যাজাইনাতে কোনো ইনফেকশন করতে পারে না। মেনোপজাল লেডিদের ক্ষেত্রে দেখা যায় যে ওই ল্যাক্টোব্যাসিলাস থেকে ল্যাকটিক অ্যাসিড খুব বেশি একটা তৈরি হয় না, কাজে ভ্যাজাইনাল পিএইচ অ্যাসিডিক এনভায়রনমেন্টটা মেনটেন হয় না। তখন যে কোনো ধরনের অপরচুনিস্টিক অর্গানিজম ভ্যাজাইনাকে অ্যাটাক করে ইনফেকশন করে। ওই ইনফেকশনকে আমরা বলি ভ্যাজাইনাইটিস, এবং ইনফেকশনের জন্য ফ্রিকশন হয় ভ্যাজাইনাল ওয়ালে, ভেসেলে অনেক সময় ভ্যাজাইনাল ছোট ছোট মাইক্রো ভেসেলে ইনজুরি হয়, এবং সেখান থেকে এক ধরনের ব্লিডিং হতে পারে। তাহলে ভালভাল কজ আমরা বললাম, এরপরে আমরা বললাম ভ্যাজাইনাল কজ। ভ্যাজাইনাল পরে আমরা যাচ্ছি সার্ভিক্সের দিকে। সার্ভিক্সে কি সমস্যা হতে পারে? সার্ভিক্সে তোমার গ্রোথ থাকতে পারে, যেটাকে আমরা বলতে পারি ক্যান্সার,
অথবা সার্ভিক্সে কোনো পলিপ থাকতে পারে, যেটা হচ্ছে ফ্ল্যাশি কোনো মাস প্রজেক্টেড, সেটা থাকতে পারে, অথবা সার্ভিক্সে কিন্তু আলসার থাকতে পারে, যেটাকে আমরা বলি ক্রনিক সার্ভিসাইটিস। কাজে সার্ভিক্সে সার্ভিসাইটিস অথবা পলিপ অথবা যে কোনো ধরনের ম্যালিগন্যান্ট কেসের জন্য কিন্তু তোমার ব্লিডিং হতে পারে, পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। সার্ভিক্সের পরে কি আছে? সার্ভিক্সের পরে আছে তোমার ইউটেরাস। এখন ইউটেরাসে কি কি প্যাথোলজি থাকতে পারে? ইউটেরাসে তোমার আছে এন্ডোমেট্রিয়াম। মেনোপজাল লেডিদের এন্ডোমেট্রিয়াম কিন্তু অনেক থিন থাকে, কারণ ওদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে না, এ কারণে এন্ডোমেট্রিয়াম কিন্তু প্রলিফারেশন হয় না। এন্ডোমেট্রিয়াম যদি প্রলিফারেশন না হয় তাহলে কিন্তু লেয়ার গুলো অনেক থিন হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখান থেকে ভেসেল থেকে ব্লিডিং হয়। কাজেই এন্ডোমেট্রিয়ামের যখন অ্যাট্রোপি হয়ে যায় তখন আমরা বলি যে অ্যাট্রোপিক এন্ডোমেট্রিয়াম। কাজে এন্ডোমেট্রাইটিস হতে পারে, সেনাইল এন্ডোমেট্রাইটিস, মেনোপজাল এন্ডোমেট্রাইটিস, এবং অনেক সময় এন্ডোমেট্রাইটিস হয়ে দেখা যায় যে ইউটেরাসের দুটো লেয়ার ইনফেকশন হয়ে ফিউজ হয়ে গেছে এবং ভেতরে কালেকশন জমা হয়েছে, সেটা হেমাটোমেট্রাও হতে পারে অথবা পাস জমা হতে পারে, পায়োমেট্রা। এছাড়া এন্ডোমেট্রিয়ামে কি হতে পারে? অনেক সময় এন্ডোমেট্রিয়ামে হাইপারপ্লাসিয়া হতে পারে। হাইপারপ্লাসিয়া কিভাবে হয় মেনোপজাল লেডিদের? মেনোপজাল লেডিদের তো তোমার বলেছি যে এন্ডোমেট্রিয়াম অ্যাট্রোপি থাকে, তাহলে হাইপারপ্লাসিয়া কিভাবে হয়? হাইপারপ্লাসিয়া হয় যখন কোনো পেশেন্ট যদি বাইরে থেকে ইস্ট্রোজেন নেয়, তাহলে হাইপারপ্লাসিয়া হতে পারে, সেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির জন্য হতে পারে। এবং অনেক পেশেন্ট আছে হিস্ট্রি নিলে পাওয়া যায় যে তারা ব্রেস্ট ক্যান্সারের রোগী। ব্রেস্ট ক্যান্সারের রোগী কিন্তু ট্যামোক্সিফেন পায়। কাজে ট্যামোক্সিফেনও যদি নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় এন্ডোমেট্রিয়ামের লেয়ার গুলো হাইপারপ্লাস্টিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়। এছাড়া আর কি ইউটেরাইনে প্যাথোলজি থাকতে পারে? পলিপ থাকতে পারে, অথবা তোমাদেরকে আগেই বলেছি যে ইউটেরাইন ক্যান্সার থাকতে পারে, যেমন হাইপারপ্লাসিয়ায় দেখা যায় হাইপারপ্লাসিয়াটা অ্যাটিপিক্যাল হয়ে গেছে, অ্যাটিপিয়া থেকে ম্যালিগন্যান্সি গ্রো করেছে। কাজেই ইউটেরাইন ক্যান্সার হতে পারে, ইউটেরাইন পলিপ হতে পারে, আর আরেকটা বলতে পারি ইউটেরাইন টিউমার। ইউটেরাসে কিন্তু টিউমার বেশিরভাগ ক্ষেত্রে বিনাইন হয়। বিনাইন টিউমার গুলোকে আমরা কি বলি? লিওমায়োমা, মানে ফাইব্রয়েড। ফাইব্রয়েড কিন্তু একটি বিনাইন টিউমার, তবে রেয়ারলি ইউটেরাসের টিউমার কিন্তু ম্যালিগন্যান্টও হতে পারে। সেই ম্যালিগন্যান্ট ইউটেরাইন টিউমারের নাম কি? সার্কোমা। কাজে ইউটেরাসে যদি তোমার ম্যালিগন্যান্ট টিউমার থাকে যেমন সার্কোমা, সেখান থেকে ব্লিডিং হতে পারে। তাহলে আমরা গেলাম ইউটেরাস। ইউটেরাসে কি কি বললাম? হাইপারপ্লাসিয়া থাকতে পারে, অ্যাট্রোপিক এন্ডোমেট্রাইটিস হতে পারে, ইনফেক্টিভ এন্ডোমেট্রাইটিস হতে পারে, পলিপ থাকতে পারে, অথবা ম্যালিগন্যান্সি থাকতে পারে, সে কারণে ব্লিডিং হতে পারে। এছাড়া তোমার ইউটেরাসের পরে আমি যাব ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবে যে কোনো ধরনের বিনাইন অথবা ম্যালিগন্যান্ট কন্ডিশন থাকতে পারে, যেটা হচ্ছে ভেরি ভেরি রেয়ার। এটা তোমাদের না বললেও চলবে, তবে ফেলোপিয়ান টিউব না বললেও তোমাদেরকে কিন্তু বলতে হবে ওভারি। ওভারিয়ান টিউমারের জন্য পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। ওভারিয়ান টিউমারের মধ্যে সব ধরনের টিউমার দিয়ে কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং হয় না। কোন ধরনের টিউমার দিয়ে পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে? এই ধরনের কোশ্চেন তোমরা যারা ভালো পারবে তাদেরকে জিজ্ঞেস করতে পারে, তখন তোমরা বলবে ইস্ট্রোজেন প্রোডিউসিং টিউমার, যার মানে হরমোন প্রোডিউসিং যে ওভারিয়ান টিউমার গুলো আছে সেই টিউমার গুলো থেকে পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওভারিয়ান টিউমার অনেক বড়, যদি অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে দেখা যায় যে নিওভাস্কুলারাইজেশন হয়ে গেছে, অথবা ভাস্কুলারিটিটা অল্টারেশন হয়ে গেছে, এবং ভাস্কুলারিটি যদি অল্টার্ড হয় তখন এন্ডোমেট্রিয়াম এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে ওভারিয়ান কজ। তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু অনেক পেশেন্ট আসে যে যাদের ধরো মেনোপজ হয়ে গেছে 5 বছর অথবা 10 বছর, হঠাৎ করে তার কিছু ব্লিডিং হয়েছে, জাস্ট ওয়ান এপিসোড ব্লিডিং হলেও আমরা কিন্তু সেটাকেও কিন্তু কখনোই ইগনোর করবো না। তবে যাদের আমরা দেখি যে কখনোই তাদের কোনো ব্লিডিং হয়নি, জাস্ট ওয়ান এপিসোডের জন্য একবার ব্লিডিং হয়েছিল, সেক্ষেত্রে আমরা সার্চ করে দেখি যে তাদের সাডেন কোনো ইমোশনাল আপসেট অথবা সাইকোলজিক্যাল আপসেট হয়ে গেছে এই ধরনের পেশেন্ট, এবং মোস্ট প্রবাবলি এই পেশেন্ট গুলো থাকে হাইপারটেনসিভ, যার কারণে দেখা যায় এই হাইপারটেনসিভ পেশেন্ট গুলো এন্ডোমেট্রিয়াল ব্লাড ভেসেল সাডেন ইনজুরি হয়ে বা রাপচার হয়ে কিছু ব্লিডিং হয়েছে, এবং 70 থেকে 80% পেশেন্টের ক্ষেত্রে আমরা পাই তাদের কিন্তু আর ফার্দার কখনোই ব্লিডিং হয় না।
কিন্তু আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, তোমার কাছে যদি পোস্টমেনোপজাল ব্লিডিং নিয়ে আসে ইভেন 1 এপিসোড, তারপরেও তোমাকে থরো হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে এবং ফুল ইনভেস্টিগেশন এবং করে এনশিওর করতে হবে। কারণ 10% কেস অফ পোস্টমেনোপজাল ব্লিডিং ম্যালিগনেন্সির জন্য হয়, তোমাকে ম্যালিগনেন্সিটা এক্সক্লুড করে দিতেই হবে। বিশেষ করে বাংলাদেশে পেশেন্ট যদি একবার মেনোপজাল ব্লিডিং নিয়ে আসে এবং তুমি তাকে কিছু ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দাও, তাহলে এটা আমাদের রোগীর জন্য মোটেও ভালো হবে না। কারণ এটা তো বাইরের দেশ না, বাইরের দেশে দেখা যায় ফ্রিকোয়েন্ট ফলো আপে এসে রোগীগুলো ইনভেস্টিগেশন করে এভাবে, অথবা ফোন কলের সিস্টেম থাকে বা যেভাবে হোক রেকর্ড থাকে। কিন্তু আমাদের দেশে পেশেন্ট একবার কোনো একটি প্রবলেম নিয়ে আসলো, সেই প্রবলেম সলভ হয়ে গেলে আর আসে না, তারপর লেটার হঠাৎ করে তার অনেক ব্লিডিং বা 2 বছর 3 বছর পর আবার আসে, তখন কিন্তু আমরা পাই যে তার অলরেডি ম্যালিগনেন্সি হয়ে গেছে এবং ম্যালিগনেন্সিটা অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। তখন কিন্তু ট্রিটমেন্ট দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং রোগীর সার্ভাইভিলিটিও কমে যেতে পারে। কাজে এই কারণেই বলছি, আমরা যদি পাই আর্লি স্টেজ ক্যান্সার 10% কেসেও, সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রিটমেন্ট দিয়ে রোগীটাকে সার্ভাইভিলিটি বাড়াতে পারবো। কাজে অবশ্যই আমাদেরকে পোস্টমেনোপজাল ব্লিডিং যত কম পরিমাণেই আসুক না কেন, খুব সুন্দরভাবে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে ইনভেস্টিগেশন করে কনফার্ম করে দিতে হবে যে কি কারণে তার পোস্টমেনোপজাল ব্লিডিং হচ্ছে এবং সেই কারণ অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। তো এ তো গেল আমাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের বিভিন্ন কজ। এছাড়া তোমার কিছু নন গাইনোকোলজিক্যাল কেসও থাকে। নন গাইনোকোলজিক্যাল এর মধ্যে যেমন দেখা যায় যে অনেকের ক্ষেত্রে কিন্তু ব্লাডের ডিসঅর্ডার থাকতে পারে এবং সেই ডিজিজ গুলো হচ্ছে গিয়ে থ্রম্বোসাইটোপেনিয়া অথবা ভন উইলবেন ডিজিজ, এই টাইপের কিছু ডিজিজ থাকতে পারে। আবার অনেক পেশেন্ট কি হিস্ট্রি নিয়ে ড্রাগ হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তারা বিভিন্ন রকমের অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ ইউজ করছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে নন গাইনোকোলজিক্যাল কজ। এবং খুব বয়স্ক রোগী যারা আছে, ইয়াং পেশেন্টরা, মোটামুটি ইয়াং যারা, তারা কিন্তু খুব ভালো করে ডেসক্রাইব করতে পারে যে হ্যাঁ আমার মেনস্ট্রুয়েশনের রাস্তা দিয়ে ব্লিডিংটা হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাছে কিন্তু অনেক বয়স্ক রোগী আসে, 70 ইয়ার্স, 75 ইয়ার্স, তারা বলে যে আমাদের মাসিক শুরু হয়েছে আবার। তারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না যে ব্লিডিংটা আসলে থেকে হচ্ছে, সোর্সটা কোথায়। কাজে আমাকে নন গাইনোকোলজিক্যাল কজ গুলো মাথায় রাখতে হবে। কারণ ইউটারাসের সামনে আছে ইউরেথ্রা আর ইউরিনারি ব্লাডার এবং ইউটারাসের পেছনে আছে রেকটাম। কাজে তোমার ইউরিনারি ট্র্যাক্ট এবং জিআই ট্র্যাক্ট, লোয়ার জিআই ট্র্যাক্ট, এই দুটো থেকেও কিন্তু অনেক সময় ব্লিডিং হয় এবং রোগী সেটা ডিফারেন্সিয়েট করতে পারে না যে এটা কি তার মাসিকের ব্লিডিং হচ্ছে নাকি ওই জায়গাগুলো থেকে ব্লিডিং হচ্ছে। কাজে আমাদের মাথায় রাখতে হবে যে ইউরেথ্রাল কজ, ইউরেথ্রাইটিস, সিস্টাইটিস, অনেক সময় ইউরেথ্রাল প্রোলাপসড মিউকোজা থাকে, ইউরেথ্রাতে ক্যারাঙ্কল থাকে অনেক সময় পলিপের মতো, এগুলো থেকে ব্লিডিং হয়। আর ব্লাডারে ক্যান্সার থাকতে পারে, সেগুলো থেকেও ব্লিডিং হয়। আর রেকটালের ক্ষেত্রেও আমরা বলবো যে অনেক পেশেন্টের হেমোরয়েড থাকে অথবা ফিশার থাকে, সেগুলো থেকে ব্লিডিং হয়, অথবা রেকটাল কার্সিনোমা থাকতে পারে। কাজে তারা দেখা যায় ডিফারেন্সিয়েট করতে পারে না যে এটা কি ইউটেরাইন ব্লিডিং নাকি রেকটাল ব্লিডিং। কাজে নন গাইনোকোলজিক্যাল কেসগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটি ইম্পর্টেন্ট কজ আমি আগে বলিনি, সেটা হচ্ছে যে ফরেন বডি অথবা ট্রমা। যদি কোনো কারণে সে আঘাত পায়, যেমন অনেকেই হাজবেন্ডের সাথে মেলামেশা করতে গেলে এন্ডোমেট ভ্যাজাইনাল ওয়াল তো থিন, সেখানে ফ্রিকশন হয়ে পোস্ট কয়েটাল ব্লিডিং হতে পারে। হ্যাঁ, ওই ফ্রিকশনে থিন হয়ে থিন যে ভ্যাজাইনাল ওয়াল গুলো, সেখান থেকে ফ্রিকশন হয়ে ব্লিডিং হতে পারে। এটাও মাথায় রাখতে হবে যে পোস্ট কয়েটাল ব্লিডিং হচ্ছে কিনা। অথবা ফরেন বডি, ফরেন বডি বলতে বোঝাচ্ছি যে প্রোলাপসড ইউটেরাস। অনেকের ক্ষেত্রে ইউটেরাস যখন প্রোলাপসে বের হয়ে যায়, তারা কিন্তু পেসারি ইউজ করে, প্লাস্টিকের রিং ইউজ করে, ওই রিং গুলো দিয়ে ভেতরে ইউটেরাস ঢুকানো থাকে, ওই রিং গুলো থেকে ফ্রিকশন হয়ে অনেক সময় ব্লিডিং হতে পারে। আবার অনেক পেশেন্ট আছে তারা মেনোপজে চলে গেছে কিন্তু তার ইউটেরাসের ভেতরে কপারটি পরানো আছে, কপারটি একটা ফরেন বডি হিসেবে কাজ করে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। কাজে মোরলেস আমাদের পোস্ট মেনোপজাল ব্লিডিং এর এই কজগুলোই আমাদের মাথায় থাকে যখন একটি পেশেন্ট আমাদের কাছে আসে। এখন তোমার ধরো লং কেস পড়েছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, তাহলে এই পেশেন্টটাকে তুমি কিভাবে প্রসিড করবে? তাহলে তোমাকে হিস্ট্রি নিতে হবে। তো হিস্ট্রির মধ্যে প্রথমেই আমরা যেভাবে আগাবো সেটা হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। পার্টিকুলার্স এর মধ্যে প্রথমে কি আসবে? এজ।
এজ তো খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, কারণ আমরা আগেই বলেছি যে 51 ইয়ার পর্যন্ত মেনস্ট্রুয়েশন হয় এবং তারপরে যে ব্লিডিংটা হয় সেটাকে আমরা বলি অ্যাবনর্মাল। কাজে এজটা খুবই ইম্পর্টেন্ট। অথবা 55 ইয়ারের পরেও যদি তাদের রেগুলার মেনস্ট্রুয়েশন হয় সেটাও একটি অ্যাবনর্মাল থিং। এটাকেও আমাদেরকে সর্ট আউট করে প্যাথোলজিটাকে বের করতে হবে। সো এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বরে আমাদের পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারিটি। প্যারিটি কেন ইম্পর্টেন্ট? প্যারিটি এই কারণে ইম্পর্টেন্ট যে তোমার যদি মাল্টিপ্যারাস হয়, মাল্টিপ্যারা ওমেনরা কিন্তু বেশি প্রন টু সার্ভাইকেল ক্যান্সার। আমরা তো ক্যান্সারটাকে এক্সক্লুড করার চেষ্টা করবো, সেই কারণে মাল্টিপ্যারিটি পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় সিএস সার্ভিসের চান্সটা অনেক বেশি হয়। আর যারা নারী প্যারাসদের ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার মানে ইউট্রাইন ক্যান্সারের চান্সটা অনেক বেশি থাকে। কাজে পেশেন্টকে আমরা কিন্তু অনেক সময় হিস্ট্রি নিয়ে বের করতে পারি যে তার আর্লি মেনার্কি, অনেক অল্প বয়সে মাসিক হয়ে গিয়েছে কিন্তু লেট মেনোপজ হয়েছে অনেক দেরিতে, হয়তো 51 ইয়ার্সে তার মেনোপজ হয়েছে, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, এগুলো কিন্তু হাই রিস্ক ফ্যাক্টর। কাজে আমাকে হিস্ট্রি নিয়ে বের করতে হবে। অনেক পেশেন্টের আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রি জিজ্ঞেস করলে দেখা যায় যে তারা পিসিওর পেশেন্ট ছিল। কিছু পেশেন্ট বলবে যে তারা ইনফার্টাইল, তাদের বাচ্চা নেই। হ্যাঁ, এগুলো কিন্তু খুব হাই রিস্ক ফ্যাক্টর। কাজে আমাদের এগুলো বের করতে হবে। আর হিস্ট্রির মধ্যে তোমার যে কজগুলো বলেছি সেগুলো কিন্তু হিস্ট্রির মাধ্যমে আমাকে বের করতে হবে। তাহলে হিস্ট্রিটা তুমি কিভাবে নিতে পারো? হিস্ট্রিতে তুমি জিজ্ঞেস করলে এইজ আর হচ্ছে প্যারিটি, এরপরেই তোমার চলে আসবে তার চিফ কমপ্লেন্স। চিফ কমপ্লেন্সটা কি ছিল? ব্লিডিং। তাহলে তোমাকে এখন জিজ্ঞেস করতে হবে যে তার এক্সাক্ট মেনোপজ, তার কবে মেনোপজ হয়েছে। অনেকে বলবে যে আমাদের 10 বছর আগে মেনোপজ হয়েছে, কেউ বলবে 2 বছর ধরে মাসিক হচ্ছে না। এইভাবে আমরা সর্ট আউট করবো যে কত বছর ধরে তার মেনোপজ। এরপর মেনোপজের যে ব্লিডিংটা হচ্ছে সেই ব্লিডিং এর হিস্ট্রিটা আমাদের নিতে হবে। ব্লিডিং এর হিস্ট্রিটা আমরা এইভাবে নিব, তাকে জিজ্ঞেস করব যে আপনার এই ব্লিডিংটা কতদিন ধরে হচ্ছে। কারো ক্ষেত্রে হবে একদিন, অথবা কেউ বলবে সাইক্লিক্যাল ব্লিডিং শুরু হয়েছে, মাসে মাসে আবার ব্লিডিং হচ্ছে। আবার অনেকে বলবে ইরেগুলার ব্লিডিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কেউ যদি বলে যে স্লাইট স্পটিং হচ্ছে, অল্প একটু ব্লিডিং একদিনের জন্য হয়েছে, সেই ক্ষেত্রে কজগুলো কিন্তু অন্যরকম। যেমন হয়তো বা সেনাইল ভ্যাজাইনাইটিস এর জন্য হতে পারে, অথবা তোমাদেরকে আগেই বলেছি যে হাইপারটেনসিভ পেশেন্ট সাডেনলি ওয়ান এপিসোড ভাস্কুলার ইনজুরি হয়ে ইমোশনাল আপসেট হয়ে ব্লিডিং হয়েছে। কাজে তোমাকে ব্লিডিং এর প্যাটার্নটা জানতে হবে। আর কেউ কেউ বলবে সাইক্লিক্যাল ব্লিডিং, প্রতি মাসে মাসেই ব্লিডিং হচ্ছে। তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় গেস করি যে তাদের কি অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং হচ্ছে, যেটা আগে বলা হতো ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। আর যারা বলবে যে না আমাদের ইরেগুলার ব্লিডিং হচ্ছে অন এন্ড অফ, এই 2-3 দিন হচ্ছে, আবার দেখা গেল 10-12 দিন ব্লিডিং নেই, আবার হচ্ছে, ইরেগুলার ব্লিডিং এর ক্ষেত্রে তখন কিন্তু আমাদের অনেক বেশি অ্যালার্ট হয়ে যেতে হবে। মোস্ট প্রবাবলি এই কজগুলোই কিন্তু তোমার ম্যালিগনেন্সির দিকে বেশি টার্ন করে। সেটা তোমার সার্ভাইকেল হতে পারে অথবা এন্ডোমেট্রিয়াল হতে পারে, তবে মোস্ট প্রবাবলি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ব্লিডিং এর প্যাটার্নটা কেমন। এরপর তুমি পোস্ট মেনোপজাল ব্লিডিং এর অ্যামাউন্ট, ডিউরেশনের পরে তুমি জিজ্ঞেস করবে যে এটা কি অ্যামাউন্টটা তুমি এইভাবে জিজ্ঞেস করবে যে ক্লটেড ব্লাড যাচ্ছে কিনা অথবা বেশি পরিমাণে ব্লাড যাচ্ছে কিনা, এবং ব্লিডিং কি অ্যাসোসিয়েটেড উইথ পেইন কিনা। অনেক ক্ষেত্রে পেইন থাকতে পারে, পেইনের কথা তোমাকে জিজ্ঞেস করতে হবে। এরপর তুমি জিজ্ঞেস করতে পারো যে তার ব্লিডিং এর সাথে কোনো ডিসচার্জ আছে কিনা, অ্যাসোসিয়েটেড অনেকের ক্ষেত্রে ফালস মিনিং ডিসচার্জ থাকতে পারে, ডিসচার্জের কালারটা কেমন। সেক্ষেত্রে তুমি কিন্তু ইনফেকশন, ভ্যাজাইনাইটিস অথবা সার্ভিসাইটিস, সি সার্ভিক্স, এন্ডোমেট্রাইটিস এগুলো এক্সক্লুড করতে পারো। আর হিস্ট্রিতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এন্ডোমেট্রাইটিস কিন্তু টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস এর জন্য হতে পারে। কাজে তার টিবি পেশেন্টের সাথে, টিউবারকুলাস পেশেন্টের সাথে এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা, অথবা তার টিউবারকুলোসিস হয়েছে কিনা বা হয়েছিল কিনা, এটাও তুমি হিস্ট্রি জিজ্ঞেস করবে। এরপর আসো তোমার তুমি জিজ্ঞেস করতে পারো যে তার সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা, মানে প্রোলাপস ইউটেরাস আছে কিনা, সেটা তুমি জিজ্ঞেস করতে পারো। এবং অনেকের ক্ষেত্রে প্রোলাপস ইউটেরাস হয়তো সে জানেই না, কাজে তুমি বলতে পারো যে আপনার কি ভারী ভারী লাগে কিনা নিচে, আপনার কয় সন্তান, এরকম করে হিস্ট্রিতেও আমরা অনেক সময় জিজ্ঞেস করি। এছাড়া আর কি জিজ্ঞেস করবো আমরা, ইউরিনারি প্রবলেম অথবা তার রেকটাল প্রবলেম গুলো হিস্ট্রি জিজ্ঞেস করতে পারি, যে তার ডিসইউরিয়া আছে কিনা,
বার্নিং সেন্সেশন আছে কিনা, অথবা তার ব্লিডিং হয় কিনা, মেনস্ট্রুয়েশনের সময় হেমাচিউরিয়া আছে কিনা। আর রেকটাল সিমটমের জন্য আমরা জিজ্ঞেস করতে পারি যে তার কনস্টিপেশন আছে কিনা, ডিফিকেশনের সময় তার কোনো ব্লিডিং হয় কিনা, পেইন হয় কিনা। এভাবে আমরা হিস্ট্রিতে ব্লিডিং এর প্যাটার্ন গুলো জানতে পারি। আর ফ্যামিলি হিস্ট্রি আমরা অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করি যে তার ফ্যামিলিতে এই ধরনের সমস্যা আর কারো হয়েছে কিনা, অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে। তারপর তুমি জিজ্ঞেস করতে পারো ড্রাগ হিস্ট্রি, সে কোনো ধরনের ওষুধ খাচ্ছে কিনা, বিশেষ করে ইস্ট্রোজেন। অনেকেই বলবে তখন যে তারা প্রেসক্রিপশনও দেখাতে পারে যে তারা HRT নিচ্ছে মেনোপজাল সিমটমের জন্য। প্রচুর লেডি মেনোপজাল লেডি কিন্তু এখন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, কাজে ড্রাগ হিস্ট্রি জিজ্ঞেস করলে আমরা এটা পেয়ে যাবো। এরপর তুমি হিস্ট্রিটা জিজ্ঞেস করতে পারো তার কোনো ধরনের মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা। অনেকে বলতে পারে যে তার মেডিকেল ডিসঅর্ডার আছে, এন্ডোক্রাইনোপ্যাথি আছে, এন্ডোক্রাইনাল কোনো ডিসঅর্ডার আছে, হাইপার টেনশন আছে, সে প্রেশার ওষুধ খাচ্ছে, ডায়াবেটিস আছে, অথবা তার কোয়াগুলোপ্যাথি আছে, ব্লাড ডিসঅর্ডার আছে, এর জন্য সে অ্যান্টিকোগুলেন্ট নিচ্ছে। কাজে তোমার মেডিকেল ডিসঅর্ডার গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে যে হোয়াট ডু মিন বাই কর্পাস ক্যান্সার সিনড্রোম। কর্পাস মানে হচ্ছে ইউটেরাস, তাহলে ইউটেরাসের ক্যান্সার সিনড্রোম। কর্পাস ক্যান্সার সিনড্রোম বলতে আমরা বলছি যে তোমার এখানে পেশেন্ট গুলো থাকবে ওবেস, হাইপারটেনসিভ থাকবে, এবং ডায়াবেটিক থাকে অনেক ক্ষেত্রে, এবং পেশেন্টের ক্যান্সার থাকে। এই কয়েকটি সিমটম মিলে একসাথে বলা হয় কর্পাস ক্যান্সার সিনড্রোম। এরকম কোশ্চেন তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে। তো আমরা মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা সেই হিস্ট্রিটা নিলাম। আর এটাও জানতে হবে অনেকের ক্ষেত্রে ব্রেস্টের প্রবলেম আছে কিনা। ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি দিতে পারে অনেকে যে ব্রেস্ট ক্যান্সার তার ছিল, সে সার্জারি করেছে, কিন্তু এখন সে ট্যামোক্সিফেন নিচ্ছে। কাজে এই হিস্ট্রিটাও কিন্তু তোমাকে বের করতে হবে। তো এইভাবে তুমি হিস্ট্রি নিলে, হিস্ট্রি নেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন কি কি এক্সামিনেশন করবে পোস্ট মেনোপজাল ব্লিডিং এর ক্ষেত্রে? এক্সামিনেশনের মধ্যে আমরা করব হচ্ছে জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, আর হচ্ছে পার ভেজানাল এক্সামিনেশন। তো জেনারেল এক্সামিনেশনের সাথে আমাকে কিন্তু বলতে হবে ব্রেস্ট এক্সামিনেশনের কথা। ঠিক আছে, জেনারেল এক্সামিনেশনের মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গিয়ে বিএমআই। বিএমআইটা তোমাকে বলতে হবে, কারণ বিএমআই যদি বেশি হয় সেই পেশেন্টটা হচ্ছে ওবেস। ওবেস পেশেন্টদের কিন্তু অনেকের ক্ষেত্রে পোস্টমেনোপজাল ব্লিডিং হয়। ওবেসিটির সাথে পোস্টমেনোপজাল ব্লিডিং এর রিলেশন কি অনেক ক্ষেত্রে বলতে পারে, তাই না? ওবেস বা মোটা রোগীদের ব্লিডিং কেন হয়, ওবেসিটি কেন ইম্পর্টেন্ট? ওবেসিটি মানেই হচ্ছে ফ্যাট, এবং দেখা যায় যে ফ্যাট থেকে, লিপিড থেকে অ্যান্ড্রোজেন, এই অ্যান্ড্রোজেন থেকে কিন্তু সিনথেসিস হয়ে পেরিফেরালে এস্ট্রোজেন তৈরি হয়। এই এস্ট্রোজেন ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামে হাইপারপ্লাসিয়া করতে পারে, অথবা ক্যান্সারাস কন্ডিশন করতে পারে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। সো তোমাকে বলতে হবে যে জেনারেল এক্সামিনেশনে তার হাইট, ওয়েট দিয়ে বডি মাস ইন্ডেক্স, বিএমআইটা তোমার জানতে হবে। আর কি জানতে হবে? প্রেশার, হাইপারটেনসিভ পেশেন্টদের অনেক হয়, প্রেশারটা তোমার ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডটা তুমি দেখতে পারো, আর হচ্ছে লিম্ফ নোড কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? ম্যালিগন্যান্ট কেসে লিম্ফ নোড পেতে পারো, ইনগুইনাল লিম্ফ নোড, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, এবং ব্রেস্টের ক্ষেত্রে অ্যাক্সিলারি লিম্ফ নোড। সো লিম্ফ নোড এক্সামিনেশন আমরা করবো। আর অ্যাজ ইউজুয়াল আমরা অ্যানিমিয়া দেখবো, যেহেতু তার ব্লিডিং হয়েছিল। আর হচ্ছে ইডেমাও দেখতে পারে যদি তার কোনো ধরনের ম্যালিগন্যান্সি কেস থাকে। তাহলে জেনারেল এক্সামিনেশনে এই পয়েন্টগুলো আমাদের বলতে হবে। আর আমরা সাথে কি দেখবো? থাইরয়েড গ্ল্যান্ড দেখবো, আর এরপরে হচ্ছে ব্রেস্ট এক্সামিনেশন। ব্রেস্ট এক্সামিনেশন করে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা লাম্প পেতে পারি, অথবা পেশেন্টের ট্রিটমেন্ট চলছে এই ধরনের এভিডেন্সও আমরা পেতে পারি যে তার সার্জারি হচ্ছে, কেমো রেডিয়েশন টাইপের ট্রিটমেন্ট গুলো চলছে। কাজে ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে একটি ইম্পর্টেন্ট পার্ট। এরপর আমরা কি করব? পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে তোমার ইউটেরাইন প্যাথোলজি থাকতে পারে। সো ইউটেরাস অনেক সময় তুমি ইউটেরাইন টিউমার থাকতে পারে, ইউটেরাস তুমি পালপেবল পেতে পারো, অথবা ওভারিয়ান টিউমার আমি আগেই বলেছি, কাজে অ্যাডেনোক্সাল মাস পেতে পারো। কাজেই পালপেশনও ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে ম্যালিগন্যান্ট কেসে অ্যাসাইটিস পাওয়া যায়। সো আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেই এক্সামিনেশন পার্টটা আসে সেটা হচ্ছে পার ভেজাইনাল এক্সামিনেশন। যখন একটি পেশেন্ট পোস্টমেনোপজাল ব্লিডিং নিয়ে আমাদের কাছে আসে, আউটডোর অথবা চেম্বার অথবা হসপিটালে, আমরা কিন্তু ইচ অ্যান্ড এভরি পেশেন্টকে অবশ্যই পার ভেজাইনাল এক্সামিনেশন করব। পার ভেজাইনাল এক্সামিনেশন এবং
ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, মানে পারভেক্টাল এক্সামিনেশন। এই দুটো আমরা অবশ্যই করব। আর পারভেক্টাল এক্সামিনেশনের পার্ট তো তোমরা জানো, আমরা বলবো যে ইন্সপেকশন, তারপর হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশন, বাই ম্যানুয়াল এক্সামিনেশন। তোমাকে জিজ্ঞেস করতে পারে পারভেক্টাল এক্সামিনেশন কি কি পার্ট আছে, তুমি বলবে আমি ইন্সপেক্ট করব বাইরে থেকে, অথবা ইনস্ট্রুমেন্ট স্পেকুলাম দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করব, আর নিজে হাত দিয়ে বাই ম্যানুয়াল এক্সামিনেশন। তাহলে ইন্সপেকশন করে তুমি কি কি পেতে পারো, তোমাকে যে কজগুলো বলেছি সেই কজ অনুযায়ী তুমি সর্ট আউট করবে, তোমার মাথায় থাকবে কজগুলো। তো মাথায় ওই কজগুলো যদি রাখো তাহলে দেখবে যে ভালভাতে কোনো গ্রোথ আছে কিনা সেটা বাইরে থেকে দেখা যায়। আর তোমার প্রোলাপস ইউটেরাস, তাহলে তুমি ইউটেরাইন প্রোলাপসে ডিকুবিটাস আলসার দেখতে পারো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পলিপয়েডাল গ্রোথ, পলিপ বের হয়ে আসছে, সেটাও কিন্তু তুমি ইন্সপেকশনে দেখতে পারো। এছাড়া ইন্সপেকশন করলে তুমি ইউরেথ্রাটা এক্সামিনেশন করতে পারবে। যখন ল্যাবিয়ে দুটো অ্যাপার্ট করবে তখন ইউরেথ্রা ভিজুয়ালাইজ হয়, এবং ইউরেথ্রাতে অনেক সময় দেখা যায় ক্যারাঙ্কল অথবা ইউরেথ্রাল মিউকোসা দেখা যায়, সেটা তুমি দেখতে পারো। এরপরে তুমি ভেজাইনা এক্সামিনেশন করতে পারো। এবং ভেজাইনা যখন তুমি ইন্সপেক্ট করবে তখন ভেজাইনাতে অনেক সময় হেমোরেজিক রেড স্পট থাকতে পারে, সেনাল ভেজাইনাটিসে দেখা যায় যে ফুলনেস অফ দ্য ভেজাইনা থাকতে পারে, এক্সকুরিয়েশন থাকতে পারে ভেজাইনাতে, এগুলো তুমি দেখতে পারো। এরপর তুমি কি করবে, পার স্পেকুলাম এক্সামিনেশন করবে। পার স্পেকুলাম মানে হচ্ছে গিয়ে তুমি স্পেকুলাম যখন সিম স্পেকুলাম ইন্ট্রোডিউস করবে, অথবা কাসকোস বাইভালভ সেলফ রিটেইনিং ভ্যাজাইনা স্পেকুলাম ইন্ট্রোডিউস করবে, তখন স্পেকুলাম দিয়ে তোমার টার্গেট হচ্ছে সার্ভিক্স দেখা। কাজে সার্ভিক্সে তুমি যে কোনো ধরনের প্যাথোলজি যদি ভিজুয়াল থাকে সেটা তুমি দেখতে পাবে। যেমন ধরো কোনো ধরনের আলসার থাকতে পারে, কোনো গ্রোথ থাকতে পারে, অথবা সার্ভিক্সে কোনো পলিপ থাকতে পারে। গ্রোথ মানে হচ্ছে তোমার ক্যান্সার, তাই না? সার্ভাইকাল ক্যান্সার ক্ষেত্রে অনেক সময় এক্সোফাইটিক অথবা আলসারেটিভ গ্রোথ, এটা তুমি স্পেকুলাম দেখতে পারো। অথবা ইনফেকশন থাকতে পারে, সার্ভিসাইটিস ইনফেক্টিভ একটা সার্ভিস তুমি পেতে পারো। আর অনেক ক্ষেত্রে আমরা পলিপ পেতে পারি। কাজে স্পেকুলাম এক্সামিনেশনও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা কি করব, বাইম্যানুয়াল এক্সামিনেশন। বাইম্যানুয়াল এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট, কারণ বাইম্যানুয়াল এক্সামিনেশন করে আমরা ইউটারাসের সাইজ বুঝতে পারি, ইউটারাসটা কি নর্মাল সাইজ নাকি অ্যাট্রোপাইড অথবা বাল্কি কিনা, তার মানে টিউমার আছে কিনা। এবং অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে পোস্টমেনোপজাল ব্লিডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে ইউটারাস ছোট হয়ে গেছে, অ্যাট্রোপাইড ইউটারাস থাকতে পারে। আরেকটা কি পেতে পারো বাইম্যানুয়াল এক্সামিনেশন করে, তুমি অ্যাডেনেক্সিয়াল প্যাথোলজি পেতে পারো। যদি কোনো অ্যাডেনেক্সিয়াতে ম্যাস থাকে বা ওভারিতে কোনো টিউমার থাকে, তাহলে বাইম্যানুয়াল করে কিন্তু আমরা ওই ওভারিয়ান ম্যাসটা পালপেট করে জানতে পারি। এখন আর কি করব, আমরা ইউরেথ্রাও দেখে ফেলেছি, এখন আমরা করব ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে পেশেন্টের হেমোরয়েড আছে এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে, পেশেন্ট হয়তো অ্যাওয়ার, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে। তাছাড়া তোমার ফিশার থাকতে পারে, অথবা হেমোরয়েডের থেকে তোমার রেকটাল কোনো গ্রোথও আমরা পেয়ে যেতে পারি, রেকটাল কার্সিনোমা থাকতে পারে। কাজে এক্সামিনেশন হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এক্সামিনেশন আমরা করলাম, করে আমরা কিছুটা গেস করলাম যে কোথায় প্রবলেম। তারপর আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। আমরা কিন্তু রোগী এক্সামিনেশন করে হিস্ট্রি দিয়েই আমরা ট্রিটমেন্ট দিয়ে দেই। আমরা ডেফিনেটলি কিছু ইনভেস্টিগেশন এই পেশেন্টের জন্য অবশ্যই অবশ্যই করব। তবে তোমাদেরকে কিন্তু একদম 3 মেইন ইনভেস্টিগেশন কি কি, পোস্ট মেনোপজাল ব্লিডিং হলে কোন 3টি ইনভেস্টিগেশন করতেই হবে সেই 3টির নাম কিন্তু অবশ্যই জানতে হবে। আর বাকি ইনভেস্টিগেশন গুলো কিন্তু সাপ্লিমেন্টারি অথবা পোস্ট গ্রাজুয়েট যারা তাদেরকে অবশ্যই জানতে হয়, কিন্তু তোমাদেরকে কিন্তু ইনভেস্টিগেশনের নাম জানতেই হবে। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন, 1 নম্বর ইনভেস্টিগেশন হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড। তার মানে হচ্ছে ভ্যাজাইনাল রুটে আল্ট্রাসোনোগ্রাম। ভ্যাজাইনাল রুটে যে আল্ট্রাসোনোগ্রাম আমরা করি সেটা অনেক অনেক বেশি ইনফরমেটিভ, এবং সনোলজিস্ট আমাদেরকে অনেক বেশি হেল্প করে। এই ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা অনেক ইনফরমেশন পাই। তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে টিভিএস করলে, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম করলে একটি পেশেন্টের মেনোপজের পরে ব্লিডিং হচ্ছে, তুমি কি কি ইভালুয়েট করতে চাচ্ছ, বা ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি ইনফরমেশন থাকতে পারে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। যে কেন তুমি টিভিএস সাজেস্ট করলে, কেন তুমি লোয়ার অ্যাবডোমিনাল পেটের উপর দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করলে না। তখন তুমি বলবে যে ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম আমি এই কারণে অ্যাডভাইস করেছি কারণ এখানে বেটার রেজলিউশন হবে, এবং আমার প্যাথোলজি যেখানে আছে সেটার খুব কাছে গিয়ে
প্রোবটা যাবে এবং বেটার ভিজুয়ালাইজ করতে পারবে। কি বেটার ভিজুয়ালাইজ করতে পারবে? ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। আমার মেইন টার্গেট হচ্ছে এন্ডোমেট্রিয়ামটাকে দেখা, এন্ডোমেট্রিয়ামের থিকনেসটাকে মেজার করা। কেন থিকনেসটা মেজার করা? এক্ষেত্রে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে মেনোপজাল লেডিদের এন্ডোমেট্রিয়ামের থিকনেস কেমন থাকা উচিত। এক্ষেত্রে তোমার একটি মার্কিং আছে, ডিমার্কেশন আছে। আমরা মোটামুটি বলি যে 4 থেকে 5 মিলিমিটার। এটাও তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে মেনোপজাল লেডিদের এন্ডোমেট্রিয়ামের থিকনেস কেমন থাকা উচিত। মেনোপজাল লেডিদের এন্ডোমেট্রিয়াল থিকনেস থাকা উচিত 4 to 5 মিলিমিটারের মধ্যে। সো ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাফিতে আমাকে দেখতে হবে যে এই থিকনেসটা কি বেড়ে গেছে কিনা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় থিকনেসটা আরো কমে গেছে, থিন হয়ে গেছে, অ্যাট্রোপিক এন্ডোমেট্রিয়াম হয়ে গেছে। সো ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখতে পাচ্ছি। টিভিএস কিন্তু শুধু এন্ডোমেট্রিয়াল থিকনেস সম্পর্কে আইডিয়া দেয় তাই নয়, এই এন্ডোমেট্রিয়াল থিকনেস এটা কি রেগুলার অথবা ইরেগুলার প্যাটার্নে আছে কিনা, এর ভেতরে কোনো সিস্টিক কনসিস্টেন্সি আছে কিনা, কোনো কালেকশন আছে কিনা, এই ইনফরমেশন গুলো দেয়। এমনকি এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়াম এই দুটোর মধ্যে রিলেশন কেমন, ইকোজেনিসিটি কেমন, মায়োমেট্রিয়ামে কোনো হেটেরোজেনিসিটি আছে কিনা, ইরেগুলারিটি আছে কিনা, ইউটেরাসের ভেতরে কোনো প্যাথোলজি আছে কিনা, বিশেষ করে পলিপ অথবা ইউটেরাসের কোনো ম্যাস আছে কিনা, সেই ইনফরমেশন গুলো কিন্তু ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাফিতে খুব সুন্দর করে বলতে পারে যে কোনো পলিপ আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা, এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা কতটুকু, সেই থিকনেসটা কি একদম স্মুথ কিনা অথবা ইরেগুলারিটি আছে কিনা। এবং সাথে যদি ডপলার স্টাডিও করে দেওয়া হয় তখন ওই ভিতরে কোনো ধরনের অ্যাবনর্মাল ভাস্কুলার প্যাটার্ন আছে কিনা এন্ডোমেট্রিয়ামের লাইনিং এ, সেই ইনফরমেশন গুলো কিন্তু খুব সুন্দর করে দিতে পারে। আর সাথে আর কি দেখতে পারে, সাথে তোমার পেলভিক কোনো প্যাথোলজি, বিশেষ করে ওভারি বা অ্যাডেনেক্সা বা ওভারিতে কোনো ধরনের ম্যাস থাকতে পারে, কোনো ধরনের প্যাথোলজি থাকতে পারে, সেটাও কিন্তু টিভিএস এ খুব সুন্দর করে বলে দিতে পারে। কাজে টিভিএস হচ্ছে গিয়ে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি ইনভেস্টিগেশন পোস্ট মেনোপজাল ব্লিডিং এর ক্ষেত্রে। তাহলে 1 নম্বরে তোমাকে বলতে হবে ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাফি, এবং এটা আমার অ্যাডভান্টেজ কি সেটা। এখন পেশেন্টে তো আমরা বললাম যে 4 থেকে 5 মিলিমিটার হচ্ছে গিয়ে কাট অফ পয়েন্ট মেনোপজাল ব্লিডিং। কাজে কোনো পেশেন্টে যদি আমরা দেখি 5 এর উপরে 6, 7, 8, 9, 10 এই টাইপের, তাহলে অবশ্যই আমাদেরকে কনসার্ন হয়ে যেতে হবে এবং আরো ফার্দার প্রসিড করতে হবে অন্য ইনভেস্টিগেশন। 2 নম্বর ইনভেস্টিগেশন আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোটাকে বলবো প্যাপসমিয়ার। প্যাপসমিয়ারটা কেন করব? আমরা আসলে চাচ্ছি ম্যালিগন্যান্সিটাকে এক্সক্লুড করতে, কারণ 10% পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে হলো ম্যালিগন্যান্ট কেসে। ম্যালিগন্যান্ট কেস হচ্ছে সিএস সার্ভিক্স হতে পারে অথবা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। প্যাপসমিয়ার করলে আমরা প্যাপসমিয়ারে অনেক সময় সার্ভিক্সে অ্যাটিপিক্যাল সেল রিপোর্টে পেতে পারি। তাহলে আমরা কনসিয়াস হয়ে যাব যে তার সার্ভাইকেল কার্সিনোমা থাকতে পারে। সেটা সার্ভিক্সে হয়তো আমরা যখন আমরা ইন্সপেক্ট করেছি কোনো ভিজিবল গ্রোথ অথবা আলসার পাইনি, কিন্তু যখন সার্ভাইকেল স্ক্র্যাপিং নেওয়া হচ্ছে সেটার মধ্যে অ্যাটিপিক্যাল সেল দেখা যাচ্ছে, তার মানে আর্লি স্টেজে কোনো সার্ভাইকেল ক্যান্সার হয়তো আছে, তাহলে আর্লি স্টেজে আমরা ট্রিটমেন্ট নিতে পারবো। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে কি এন্ডোমেট্রিয়াল কিউরেটেস। আমি সার্ভিক্স থেকে স্ক্র্যাপিং করে প্যাপসমিয়ার নিয়েছি, যেটা দিয়ে আমি সার্ভাইকেল ক্যান্সারটাকে এক্সক্লুড করতে পারছি। এবং যদি আমরা সার্ভাইকেলে অ্যাটিপিক্যাল সেল পাই প্যাপসমিয়ারে, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন আরো ফার্দার প্রোগ্রেস করতে পারি যে আমরা কল্পোস্কোপি করব, কল্পোস্কোপি গাইডেড যেই এরিয়াটাতে অ্যাবনর্মাল দেখা যাচ্ছে, অ্যাটিপিক্যাল সেল ছিল, সেই জায়গা থেকে আমরা বায়োপসি নিতে পারি। এইভাবে আমরা সার্ভাইকেল ক্যান্সারটা ডায়াগনোস করতে পারি। আর আমরা যদি দেখি যে এন্ডোমেট্রিয়াম ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাফিতে বেশ থিক, মোটা, 5 মিলিমিটারের চেয়েও বেশি, সেক্ষেত্রে আমরা কি করব? এন্ডোমেট্রিয়াল কিউরেটেস করব। এন্ডোমেট্রিয়াম কিউরেটেস করে সেই এন্ডোমেট্রিয়ামটাকে আমরা তখন বায়োপসি করব। বায়োপসি করে তখন আমরা দেখব যে ওই এন্ডোমেট্রিয়াল লেয়ার যেটা, সেটার মধ্যে কোনো ম্যালিগন্যান্ট চেঞ্জ আছে কিনা, অ্যাটিপিয়া আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাহলে আমরা সেটাকে আমরা তখন এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের লাইনে ট্রিটমেন্ট করব। কাজে এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তোমাদেরকে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া সম্পর্কে পরে আমি কিছু ইনফরমেশন বলবো। তো আমি ইনভেস্টিগেশন গুলো বলে ফেললাম। ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাম, 2 নম্বরে আমরা বলেছি প্যাপসমিয়ার, 3 নম্বরে আমরা বলেছি এন্ডোমেট্রিয়াল কিউরেটেস।
এখন কিন্তু আমাদের এন্ডোমেট্রিয়াল কিউরেটেজ করে আমরা যে কিউরেট করে টিস্যুটা নেই, সেটার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে যে টেস্টটা বের হয়েছে সেটা খুব ভালো পারলে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কোনটা বেস্ট হয় এন্ডোমেট্রিয়াম ইভালুয়েট করার জন্য। সেক্ষেত্রে তোমাকে এই নামটা অন্তত জানতে হবে, হিস্টেরোস্কোপি। হিস্টোস্কোপি হচ্ছে ল্যাপারোস্কোপির মতোই একটি ইনস্ট্রুমেন্ট, যেখানে ফাইবার অপটিক কেবল থাকে এবং একটি মেটালিক টিউবের মতো থাকে, যেটা আমরা সার্ভিস দিয়ে ঢুকিয়ে দিই, এবং ওই টিউবের মাথায় তোমার থাকে লাইট, এবং ওই ফাইবার অপটিক কেবল গুলো দিয়ে আমরা টিভি মনিটরে লাগানো থাকে। ক্যামেরা যখন আমরা ইন্ট্রোডিউস করি তখন আমরা কিন্তু ওই মনিটরে দেখতে পাই এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের ভেতরে পুরো এনভায়রনমেন্ট, এবং হিস্টোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল নয়। কিন্তু বাইরের দেশে যদি বলে পোস্ট মেনোপজাল ব্লিডিং, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তারা হিস্টোস্কোপিক্যালি ইভালুয়েট করে ভেতরে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামটা পুরোটাকে ভিজুয়ালাইজ করে মনিটরের মাধ্যমে। যেমন ধরো এন্ডোমেট্রিয়াম দেখতে কেমন দেখা যাচ্ছে, আনহেলদি লুকিং কিনা, অনেক ভাস্কুলারিটি দেখা যাচ্ছে কিনা, অ্যাবনর্মাল কিনা, পলিপয়েড গ্রোথ আছে কিনা, এরকম নানাবিধ ইনফরমেশন কিন্তু হিস্টোস্কোপিতে পাওয়া যাচ্ছে। তোমাদেরকে জিজ্ঞেস করতেও পারে যে হিস্টোস্কোপি অ্যাডভান্টেজ কি। হিস্টোস্কোপি কিন্তু দুই ধরনের অ্যাডভান্টেজ, একটা হচ্ছে ডায়াগনস্টিক আর একটা হচ্ছে থেরাপিউটিক। ডায়াগনস্টিক হচ্ছে আমরা একদম ডিরেক্ট মনিটরে ভিজুয়ালাইজ করে দিচ্ছি, সার্ভাইকাল ক্যানেল দিয়ে আমরা ক্যামেরায় ঢুকিয়ে দিচ্ছি, মনিটরে দেখছি ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের পরিবেশ, যে সেটা আনহেলদি অথবা কোনো পলিপ আছে কিনা অথবা কোনো গ্রোথ আছে কিনা। তার মানে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারছি এবং সেখান থেকে কিউরেট করে সেই লেয়ারটাকে তুলে নিয়ে আসছে বাইপাস করার জন্য। আর থেরাপিউটিক এই কারণে বলছি, যদি ওইখানে কোনো ধরনের ফরেন বডি, অনেক সময় আইসিডি থাকতে পারে, সেটা আমরা রিমুভ করতে পারি, অথবা ধরো পলিপ আছে, পলিপটাকে আমরা কিন্তু হিস্টোস্কোপিক্যালি ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে পলিপেক্টমি করে বের করে নিয়ে আসতে পারি। কাজেই হিস্টোস্কোপি অনেক ইম্পর্টেন্ট, ও ডায়াগনস্টিক ফ্যাসিলিটিও আছে এবং থেরাপিউটিক ভ্যালু আছে। কিন্তু হিস্টোস্কোপি কিন্তু সব জায়গায় আমাদের দেশে, আমাদের মতো গরিব দেশে অ্যাভেলেবল না। বিশেষ করে ঢাকার বাইরে অথবা পেরিফেরি গুলোতে আমরা কখনোই হিস্টোস্কোপিক গাইডেন্স এন্ডোমেট্রিয়াম ইভালুয়েশন করতে পারি না। সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্লাইন্ড ডিএনসি করতে হয়। ডিএনসি করে এন্ডো সার্ভাইকেল এবং এন্ডোমেট্রিয়াল কিউরেটেজ গুলোকে বের করে নিয়ে সেটাকে আমাদের বায়োপসি অথবা হিস্টোপ্যাথোলজিতে পাঠাতে হয় এবং ইভালুয়েট করে দেখতে হয় সেটার মধ্যে কোনো ধরনের অ্যাটিপিক্যাল অথবা ম্যালিগন্যান্ট চেঞ্জ আছে কিনা, এবং সেই অনুযায়ী তখন আমাদেরকে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। তাহলে এই তিনটি ইনভেস্টিগেশনের নাম তোমাদেরকে অবশ্যই বলতে হবে, আমি বারবার বলছি, ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফি, প্যাপ স্মিয়ার, আর হচ্ছে এন্ডোমেট্রিয়াল কিউরেটেজ। একটু বয়স্ক রোগী অনেক ক্ষেত্রে ডিসচার্জের কথা বলতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে তোমার হাই ভাজিনাল সোয়াব নিই এবং সেই সোয়াবে গ্রাম স্টেন কালচার সেন্সিটিভিটি করে দেখি যে সেখানে কি ধরনের অর্গানিজম আছে, এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। আর যদি তোমাকে আরো কিছু ইনভেস্টিগেশনের নাম জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাজ ইউজুয়াল বলবে যে তুমি যদি তোমার ম্যালিগনেন্সি সাসপেক্ট হয় ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফিতে ডায়াগনোসিসের জন্য পেশেন্টকে ম্যালিগনেন্সি সাসপেক্ট হলে কিন্তু সিটিএমআরআই পর্যন্ত করতে হয়। আর পেশেন্টের তুমি আর যে জেনারেল এক্সামিনেশনের মধ্যে তুমি ইনভেস্টিগেশনের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট করবে, লিভার ফাংশন টেস্ট করবে, অনেক সময় ব্লিডিং হচ্ছে, তার কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকতে পারে, আমরা সেক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট করব, রেনাল ফাংশন টেস্ট তো অবশ্যই করব। পেশেন্ট ডায়াবেটিক থাকে এবং দেখা যায় যে পোস্ট মেনোপজাল ব্লিডিং এর পেশেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গ্লুকোজ ইনটলারেন্স থাকে, কাজে আমাকে সুগার টেস্ট করতে হবে, ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হবে। আর কি করতে হবে? থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে, ব্রেস্টের ক্ষেত্রে ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি এগুলো করতে হবে। আর ইউরিনের প্রবলেম আমরা বলেছিলাম, কাজে তোমাকে এক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে সিস্টোস্কোপি করতে হবে, ইউরিন রুটিন এক্সামিনেশন করতে হবে, রেকটাল প্রবলেম থাকলে সিগময়েডোস্কোপি করতে হবে। এগুলো লাস্টের দিকের ইনভেস্টিগেশন, কিন্তু তোমাকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন গুলো ভুলে গেলে চলবে না। ঠিক আছে, এখন আমাদের ইনভেস্টিগেশন করা শেষ, তাহলে আমাদের এখন পার্ট যেটা আসে সেটা হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? ট্রিটমেন্ট আমরা করব অ্যাকর্ডিং টু কজ। তো আমরা মোস্ট কমন কজ কোনটা বলেছিলাম? মোস্ট কমন কজ আমরা বলেছিলাম সেনাইল ভ্যাজাইনাইটিস, অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস। মেনোপজাল লেডিদের ভ্যাজাইনা অ্যাট্রোপিক হয়ে যাচ্ছে। অ্যাট্রোপির কারণে দেখা যায় ফ্রিকশন হচ্ছে দুটো লেয়ারের মধ্যে, 3 লেয়ারে, এবং ফ্রিকশন হয়ে হয়ে তাদের মধ্যে ব্লিডিং স্পট দেখা যাচ্ছে, হেমোরেজিক স্পট, সেখান থেকে ব্লিডিং হচ্ছে।
এবং সেখানে অপরচুনিস্টিক অর্গানিজম গ্রো করছে, যেহেতু ল্যাক্টোব্যাসিলাস গ্রো করতে পারছে না ঠিক মতো সেখানে, এবং অন্য অপরচুনিস্টিক অর্গানিজম দিয়ে ইনফেকশন হচ্ছে। সেক্ষেত্রে সেনাইল ভাজাইনাইটিসের ট্রিটমেন্ট কি? সেনাইল ভাজাইনাইটিস হলে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে মেইনলি ইস্ট্রোজেন, কারণ ও মেনোপোজাল লেডি, তার ইস্ট্রোজেন ইনসাফিসিয়েন্সির জন্য ভ্যাজাইনাল ড্যাক্টিন হয়ে গেছে। কাজে ভ্যাজিনাকে আমরা চাবো রিগ্রোথ করতে বা হেলদি করতে। সেক্ষেত্রে আমরা কিন্তু ওরাল অথবা লোকাল ইস্ট্রোজেন 3 উইকস এর জন্য পেশেন্টকে প্রেসক্রাইব করি, এবং 3 উইকস প্রেসক্রাইব করার পরে সেই ইস্ট্রোজেনটা সে মুখেও খেতে পারে, কনজুগেটেড ইকুইন এস্ট্রোজেন হিসেবে পাওয়া যায়, অথবা লোকালি কিন্তু প্রিমারি জেল হিসেবে পাওয়া যায়। এই ট্রিটমেন্ট গুলো দেওয়ার 3 উইকস আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে 1 উইক পরে তাকে কিন্তু আমরা অবশ্যই ফলো আপে আসতে বলবো, এবং ফলো আপে আসলে যদি দেখি যে তার এটা পারসিস্ট করেছে, সেক্ষেত্রে আমরা আবারও তাকে রিপিট এস্ট্রোজেন ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং পেশেন্টকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ন করে দিই যে তার এস্ট্রোজেন ট্রিটমেন্ট নিলে অনেক ক্ষেত্রে ইউট্রাইন ব্লিডিং হতে পারে এস্ট্রোজেনের জন্য, এটা পেশেন্টকে আগে থেকে জানিয়ে দিয়ে থাকি। তবে সেনাইল ভাজাইনাইটিসের ট্রিটমেন্ট দিলেই যে আমরা অন্য ইনভেস্টিগেশন গুলো করবো না, পেশেন্টকে ফলো আপ করবো না, সেটা না। সেনাইল ভাজাইনাইটিসের আড়ালে তার কিন্তু ম্যালিগনেন্সিটা অনেক সময় লুকায়িত অবস্থায় থাকতে পারে। কাজেই তাকে ফুল সেট আপে ইনভেস্টিগেশন করে আমাকে কনফার্ম করতেই হবে, এবং এই পেশেন্টকে আমার ফলো আপ করে দেখতেই হবে যে তার ব্লিডিংটা রিকার করছে কিনা, অথবা আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং এ কেমন আসছে, ট্রিটমেন্টের পরে তার রেসপন্স কেমন, এই জিনিসগুলো কিন্তু আমাকে অবশ্যই ইভ্যালুয়েট করে দিতে হবে। সেনাইল ভাজাইনাইটিসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না বললেই চলে। সেনাইল ভাজাইনাইটিসের পরে আমরা 2 নম্বর কি কজ বলেছিলাম? এস্ট্রোজেন থেরাপি, তাই না? এক্সোজেনাস এস্ট্রোজেন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটা যদি আমরা সর্ট আউট করে ফেলতে পারি যে পেশেন্ট বাইরে থেকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এস্ট্রোজেন নিচ্ছে, এই কারণে তার ব্লিডিং হচ্ছে, তাহলে তো আমরা শিওর হয়ে গেলাম যে তার ব্লিডিং এর কজ এটা। কিন্তু তাই বলে তাকে যে ফলো আপ বন্ধ করবো তা নয়। তার এইচআরটির পাশাপাশি অন্য যে কোনো ম্যালিগন্যান্ট কেসও এক্ষেত্রেও তার হিডেন অবস্থায় থাকতে পারে। কাজে আমি বারবার বলছি যে তোমার কোনো একটি কজ যদি এক্সক্লুড করেও ফেলো, তারপরেও তোমাকে ফুল লাইনে ইনভেস্টিগেশন করে পেশেন্টকে কনফার্ম করতেই হবে যে তার হিডেন ম্যালিগন্যান্ট কোনো কজের জন্য হচ্ছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের আর্লি স্টেজে প্রি ক্যান্সারাস কন্ডিশনে হয়তো পেশেন্ট আছে, এবং সেখান থেকে 2 ইয়ার্স এর মধ্যে তার ম্যালিগন্যান্সি গ্রো করে ফেলেছে। কাজে আমাকে সেই এন্ডোমেট্রিয়াল কিউবিটিএস, টিপিএস, প্যাপমেন, এই ইনভেস্টিগেশন গুলো করতেই হবে। যদি সে এইচআরটি কারণে ব্লিডিং হয়, তারপরেও তাকে ইনভেস্টিগেশন গুলো করে আমাদেরকে এনশিওর করতে হবে এবং পেশেন্টকে ফলো আপে আসতে হবে। 3 নম্বর ধরো কারণ হিসেবে আমরা পেয়েছি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া সম্পর্কে দু একটি কথা তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে যে তোমার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া পোস্টমেনোপজাল ব্লিডিং এর একটি কারণ। হাইপারপ্লাসিয়া তোমাদের এখন বলতে পারে যে হাইপারপ্লাসিয়া কয় ধরনের। এখন খুব সিম্পল একটা ক্লাসিফিকেশন হয়েছে। একটা হচ্ছে যে হাইপারপ্লাসিয়া উইদাউট অ্যাটিপিয়া, আর এটা হচ্ছে হাইপারপ্লাসিয়া উইথ অ্যাটিপিয়া। উইদাউট অ্যাটিপিয়া মানে হচ্ছে জাস্ট হাইপারপ্লাসিয়া, এটার মধ্যে কোনো ধরনের অ্যাটিপিক্যাল চেঞ্জ নেই। আর আরেকটা হচ্ছে হাইপারপ্লাসিয়া উইথ অ্যাটিপিয়া। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে অ্যাটিপিয়া বলছো, অ্যাটিপিয়া মানে কি? হাইপারপ্লাসিয়া হচ্ছে কিন্তু দেখা যায় যে প্রলিফারেশন হচ্ছে, কিন্তু ওই সেলগুলো অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যাল বলতে কি বোঝায়? অ্যাটিপিক্যাল মানে কিন্তু ম্যালিগন্যান্ট চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা অ্যাটিপিক্যাল বলি। অ্যাটিপিক্যাল সেলগুলো তাহলে দেখতে কেমন? এটা কিন্তু বেসিক প্যাথোলজির ব্যাপার। যেমন অ্যাটিপিক্যাল সেলগুলোতে দেখা যায় যে তোমার নিউক্লিয়াসের পরিমাণ, সাইজটা, শেপটা ভ্যারি করে, প্লিওমরফিক থাকে, হ্যাঁ, প্লিওমরফিজম থাকে, এবং নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওটা অল্টার্ড হয়ে যায়। তার মানে নিউক্লিয়াসের সাইজটা বেশি বেড়ে যায়, সাইটোপ্লাজমের পরিমাণ কমে যায়, রেশিওটা বেড়ে যায়, এবং হাইপারক্রোমাটিজম হয়, এবং নিউক্লিয় লিড যেটা সেটা অনেক বড় থাকে। এটাই হচ্ছে অ্যাটিপিয়ার ফিচার, এটা তোমরা প্যাথোলজিতে পড়ে এসেছো। কাজে তোমরা এটা বলতে পারো যে অ্যাটিপিয়া মানে হচ্ছে গিয়ে তোমার প্লিওমরফিজম, ভ্যারিয়েশন ইন সাইজ এন্ড দ্য শেপ, ইনক্রিজড নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও, হাইপারক্রোমাটিজম, এবং ইনক্রিজড নিউক্লিওলিড। এগুলো হচ্ছে অ্যাটিপিয়া। তো এখন এটা ট্রিটমেন্ট কিভাবে দিব? আমি পেয়েছি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, যখন আমি কিউরেটার্স করেছি টিভিএস এ দেখেছি যে মোটা ঠিক এন্ডোমেট্রিয়ামের লেয়ার, এখন ঠিক মানে হচ্ছে হাইপারপ্লাস্টিক। তখন সেটাকে আমি ডিএনসি করেছি, কিউরেটার্স করে বায়োপসি নিয়েছি, বায়োপসি রিপোর্ট পেয়েছি আমি হাতে, এবং বায়োপসি রিপোর্টে আমি দেখলাম যে জাস্ট হাইপারপ্লাসিয়া, এখানে কোনো ধরনের অ্যাটিপিক্যাল চেঞ্জ নেই। তাহলে আমি কি করবো পোস্টমেনোপজাল রোগীদের ক্ষেত্রে? সেক্ষেত্রে আমার একটা অপশন আছে যে আমি এটা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারবো।
মেডিকেল ট্রিটমেন্টে আমি কি দেবো? হরমোন দিব, এবং হরমোন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিড। মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিড 20 মিলিগ্রাম করে 3 থেকে 6 মান্থ পর্যন্ত আমরা সাইক্লিক্যাল হরমোন থেরাপি দিব। হরমোন থেরাপি দিয়ে আমরা কিন্তু পেশেন্টটাকে ছেড়ে দেবো না, তাকে কিন্তু 3 থেকে 6 মাস পরে আবার তাকে ফলো আপে আসতে হবে। ফলো আপে আসলে আবার তাকে আমরা জিপিএস করে দেখবো, এবং আবার তাকে আমরা জিএনসি বা কিউরেটেস করে দেখবো যে হাইপারপ্লাস্টিক চেঞ্জটা চলে গেছে কিনা আর নর্মাল হয়ে গেছে কিনা এন্ডোমেট্রিয়ামটা। যদি দেখি যে তার হাইপারপ্লাসিয়া আছে, অ্যাটিপিয়া নেই, কিন্তু পারসিস্ট করেছে, 3 মাস বা 6 মাস পরে রিপিট যখন জিএনসি করেছে, দেখলাম যে তার হাইপারপ্লাসিয়াটা রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আবারও কিন্তু 3 মাসের জন্য তাকে হরমোন থেরাপি দিতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু পেশেন্ট বারবার ফলো আপে আসতে চায় না বা রিস্ক নিতে চায় না, পোস্ট মেনোপজাল লেডি। সেই ক্ষেত্রে আমাদের মাথায় আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে আমরা সার্জারি করে দিতে পারি, আমরা হিস্টেরেক্টমি করতে পারি উইথ অর উইদাউট ওভারেক্টমি। ওভারি ফেলতেও পারি, নাও ফেলতে পারি। ওভারি কোন ক্ষেত্রে আমরা ফেলবো? যদি সে খুব রিস্কি হয়, যে তার ওভারিয়ান ক্যান্সার হওয়ার চান্স থাকতে পারে, পেশেন্ট হাইপারটেনসিভ এবং পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি আছে, এবং পেশেন্ট আর ফলো আপে আসবে না, ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ওভারিটা ফেলে দেবো। এখন আসো যে হাইপারপ্লাসিয়া উইথ অ্যাটিপিয়া, তার মানে তার মধ্যে একটা অ্যাটিপিক্যাল চেঞ্জ চলে এসেছে, অ্যাটিপিয়া গ্রো করেছে কিন্তু এখনো পুরোপুরি ম্যালিগনেন্সি হয়নি, ম্যালিগনেন্ট চেঞ্জ এদিকে যাচ্ছে কিন্তু ম্যালিগনেন্সি হয়নি। এখন দেখা গেল যে পেশেন্ট অনেক বয়স্ক, অনেক ধরনের কোমরবিডিটি আছে, সে সার্জারি করতে পারবে না, এই ধরনের পেশেন্টের অ্যাটিপিক্যাল চেঞ্জ আছে কিন্তু এখনো ম্যালিগনেন্সি হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশন আছে যে হাই ডোজে আমরা প্রশিক্ষণ করতে পারি ওরালি, অথবা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু লিভোনর্জেস্ট্রল রিলিজিং ইন্ট্রাইউটেরাইন প্রজেস্টেরন দিতে পারি, ভেতরেই আমরা লিভোনর্জেস্ট্রল রিলিজিং আইসিটি দিয়ে দিতে পারি, অথবা হাই ডোজে ওরালি প্রজেস্টেরন দিতে পারি, এবং 3 মাস পর তাকে কিন্তু আবার ফলো আপ করে দেখতে হবে। এবং এই পেশেন্টটা একটু রিস্কি হয়ে যায়, এবং ফলো আপে যদি দেখি ওই চেঞ্জে আছে, তাহলে কিন্তু আমরা আর তাকে মেডিসিন দেবো না। এবং এই ক্ষেত্রে প্রেফারেবল ট্রিটমেন্ট হলো অ্যাটিপিয়া যদি থাকে মেনোপজাল লেডিদের বায়োপসি রিপোর্টে, সেক্ষেত্রে আমরা কিন্তু টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বা ল্যাটারাল সালপিকুরেক্টমি করে ফেলবো, আমরা কিন্তু এক্ষেত্রে লেট করব না। কাজে এটা গেল তোমার হাইপার প্লাসিয়ার ট্রিটমেন্ট। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটো ক্ষেত্রে আসব, একটা হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, আর একটা হচ্ছে সিএ সার্ভিক্স। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, আমাদের এটা মনে রাখতে হবে যে 90% এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের পেশেন্টের চিফ কমপ্লেন্টস হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, আর সিএ সার্ভিসের ক্ষেত্রে কিন্তু চিফ কমপ্লেন্টসটা পোস্ট মেনোপজাল ব্লিডিং নয়। সিএ সার্ভিসের ক্ষেত্রে অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জ এটা বলে, আর পালস মিনিং ভেজাইনাল ডিসচার্জ, এবং সাথে পোস্ট মেনোপজাল ব্লিডিং অথবা পোস্ট কয়েটাল ব্লিডিং বলতে পারে। কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে 1 নম্বর কমপ্লেইন হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। কাজে তোমাদেরকে শর্ট করে বলে রাখি যে তোমাকে বলতে পারে যে তোমার ডায়াগনোসিস, একটা পেশেন্ট এসেছে, তার বয়স হচ্ছে গিয়ে 60, এবং এই পেশেন্টটার 2-3 দিন পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়েছে, 60 ইয়ার্স এর একটি বয়স্ক মহিলা। তারপর তুমি তাহলে এটা কিভাবে প্রসিড করবে? তখন কিন্তু তুমি বললে যে তার টিভিএস করলাম, ডিএনসি করলাম, প্যাপস্মিয়ার করলাম, এবং কিউরেটিস করে আমি দেখলাম যে তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তখন তাকে ক্যান্সারের ট্রিটমেন্ট দিতে হবে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি থাকে, সেক্ষেত্রে তোমার জিজ্ঞেস করতে পারে পারভেজানাল ফাইন্ডিংটা কেমন হবে, অথবা পোস্ট মেনোপজাল ব্লিডিং তোমার হয়েছে, তুমি এন্ডোমেট্রিয়াল কিউরেটাস অথবা প্যাপস্মিয়ার করেছিলে, তো প্যাপস্মিয়ার রিপোর্টে দেখা গেছে যে তার অ্যাটিপিক্যাল সেল সার্ভিক্সেস সার্ভাইকাল ক্যান্সার। তো এই দুটো তোমার কেস হিসেবে যদি থাকে পোস্ট মেনোপজাল ব্লিডিং, তোমাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করতে পারে যে 60 ইয়ার্স এর লেডি, তার পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, তাহলে তোমার ডায়াগনোসিস কি হতে পারে? তুমি তো 1 নম্বরে বলবে সেনাল ভ্যাজাইনাইটিস, আর যদি ইনভেস্টিগেশনে রিপোর্ট সাজেস্ট করে 2 নম্বর ক্ষেত্রে তুমি বলবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এবং 3 নম্বরে বলবে সার্ভাইকাল ক্যান্সার। তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা তুমি কিভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পারভেজাইনালি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা কেমন থাকে। পারভেজাইনাল এন্ডোমেট্রিয়াল ক্যান্সার দেখতে কেমন? এটা তো এন্ডোমেট্রিয়ামে, তো এখানে কিন্তু পারভেজাইনাতে যখন স্পেকুলাম এক্সামিনেশন করে সার্ভিসটা দেখবে, সার্ভিস মোরলেস হেলদি থাকবে, সার্ভিসে কোনো গ্রোথ নেই, কোনো আনসার নেই। কাজেই তোমাকে বলতে হবে যে সার্ভিসকে আমি হেলদি পাবো এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে। এবং বায়োম্যানুয়াল এক্সামিনেশন করলে অনেক ক্ষেত্রে দেখবো যে ইউটেরাস বাল্কি থাকতে পারে, নর্মাল সাইজ থাকতে পারে, অথবা অ্যাট্রোফিড এন্ডোমেট্রিয়াম মতো থাকতে পারে।
আর এক্ষেত্রে আমরা বায়োম্যানুয়াল এক্সামিনেশন করে দেখবো ফর্নিস গুলো ফ্রি, কারণ এখানে ওভারিতে কোনো গ্রোথ নেই। তাহলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে তোমার পারভেজানাল ফাইন্ডিংটা এমন থাকবে। আর যদি বলে যে সিএ সার্ভিস, তুমি বলছো সিএ সার্ভিসটা তুমি ক্লিনিক্যালি কিভাবে ডায়াগনোসিস করবে উইদাউট ইনভেস্টিগেশন, সেই ক্ষেত্রে তুমি কি বলতে পারো? সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে পারভেজানাল এক্সামিনেশন করে আমি যখন স্পেকুলাম করব তখন সিএ সার্ভিসে আমি কোনো গ্রোথ দেখতে পারি, আলসারেটিভ গ্রোথ অথবা এক্সোফাইটিক কোনো গ্রোথ দেখতে পারি, অথবা আর্লি স্টেজে গ্রোথ নাও পেতে পারি, সার্ভিসটা লুকিং আনহেলদি, এবং তখন আমি বায়োম্যানুয়াল এক্সামিনেশন করব। বায়োম্যানুয়াল এক্সামিনেশন করে ইউটেরাসটা অ্যাট্রফি থাকতে পারে, কিছুটা বাল্কি থাকতে পারে, ফিক্স থাকতে পারে বা মোবাইল থাকতে পারে, এটা হলো সিএ সার্ভিসের স্টেজ অনুযায়ী। ফর্নিস গুলো ফুল থাকতে পারে, এবং সাথে আমি ডিজিটাল রেকটাল এক্সামিনেশনও করবে। তাহলে তোমাকে লং কেজের ক্ষেত্রে তুমি যদি বলো যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পারভেজাইনালে কেমন পাওয়া যায়, সেই উত্তরটা তুমি এভাবে দিতে পারো। অথবা যদি সিএ সার্ভিস হয় তাহলে পারভেজাইনাল ফাইন্ডিং গুলো কেমন হতে পারে সেই উত্তরগুলো দিতে পারো। এখন তাহলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হলে সেক্ষেত্রে তোমার মেইন ট্রিটমেন্ট কি হয়? মেইন ট্রিটমেন্ট হচ্ছে কি সার্জারি, তাই না? হিস্টেরেক্টমি করব এবং বায়োলেটারাল সালপিঙ্গোপেক্টমি আমি করব। হাইপারপ্লাসিয়াতে এটা করলে ট্রিটমেন্ট শেষ হয়ে যায়, কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাবসিকুয়েন্ট রেডিওকেমো লাগতে পারে। আর সিএ সার্ভিসের ক্ষেত্রে কি হবে? সিএ সার্ভিসে কি ট্রিটমেন্ট দিবে সেগুলো তো আলাদা চ্যাপ্টার, সেক্ষেত্রে তুমি বলতে পারো আর্লি স্টেজ সিএ সার্ভিস যদি থাকে সেক্ষেত্রে আমি মডিফাইড রেডিক্যাল হিস্টেরেক্টমি করব, পেলভিক লিম্ফোঅ্যাডেনেক্টমি করব, ফলোড বাই এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। এটা হচ্ছে ট্রিটমেন্ট। তবে পোস্ট মেনোপজাল ব্লিডিং তোমাকে এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে তুমি দেখলে আনএক্সপ্লেইনড, তুমি সব ধরনের ইনভেস্টিগেশন করেছো, করে তুমি কোনো কজই বের করতে পারো না, এটা সিএ সার্ভিস না, এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অথবা সেনাল ভ্যাজাইনাইটিসও না, ট্রিটমেন্ট দিয়েছিলে কিন্তু তার রিকারেন্ট এই প্রবলেমটা হচ্ছে, কোনো কজ পাওয়া যাচ্ছে না, তাহলে তুমি এখন কি ট্রিটমেন্ট দিবে? একটা পেশেন্ট আনএক্সপ্লেইনড পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, তার ফুল ইনভেস্টিগেশন করে আমি কোনো কজই সর্ট আউট করতে পারিনি, তাহলে এই ক্ষেত্রে ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে ল্যাপ্রোটমি। ল্যাপ্রোটমি করে আমরা অনেক সময় অনেক ইনফরমেশন পেয়ে যাই। ল্যাপ্রোটমি করে আমাকে কি করতে হবে? হিস্টেরেক্টমি করতে হবে এবং ডেফিনেটলি বায়োলেটারাল সালপিঙ্গোপেক্টমি করতে হবে। এবং এই হিস্টেরেক্টমি বায়োলেটারাল সালপিঙ্গোপেক্টমি করার পরে এই স্পেসিমেনটাকে আমরা যখন বায়োপসি করতে পাঠাই, বায়োপসিতে অনেক সময় দেখা যায় যে আমরা ইনভেস্টিগেশন করে পাইনি, কিন্তু হিস্টোপ্যাথোলজিতে আসছে আর্লি স্টেজ ইউটেরাইন ক্যান্সার অথবা ফেলোপিয়ান টিউবের ক্যান্সার অথবা ওভারিতে আর্লি স্টেজ ক্যান্সার। কাজে তোমার যদি আনএক্সপ্লেইনড তোমার এরকম ব্লিডিং থাকে, যে কোনো ধরনের কজ বের করতে পারোনি পোস্ট মেনোপজাল ব্লিডিং, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সার্জারির আশ্রয় নিতে হবে। তো আমার মনে হয় পোস্ট মেনোপজাল ব্লিডিং সম্পর্কে আমি অনেক কিছু তোমাদেরকে বলে ফেলেছি। এখান থেকে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো বা কিভাবে তোমাকে ধরতে পারে বা কি ট্রিটমেন্ট দিবে, এই ইনফরমেশন গুলো তুমি যদি পিক করতে পারো, আমার মনে হয় পোস্ট মেনোপজাল ব্লিডিং তোমাদের যদি লং কেজ আসে অথবা তোমাদের রিটেনে আসে, আমার মনে হয় তোমরা অ্যান্সার করতে পারবে। তা আজকে ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি, আগামীতে অন্য ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।